অ্যাঙ্গুলার টিউটোরিয়াল কোর্সে স্বাগতম। এই কোর্সে আমি শেখাবো অ্যাঙ্গুলার এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এবং কিভাবে একটি অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক দিয়ে কার্যকর ও বাস্তবধর্মী অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। আপনার যদি অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক শেখার আগ্রহ থাকে তবে সম্পূর্ণ কোর্সটি দেখুন। তো প্রথমেই আমরা জেনে নেব অ্যাঙ্গুলার কি। অ্যাঙ্গুলার হলো একটি অ্যাপ্লিকেশন ডিজাইন ফ্রেমওয়ার্ক এবং ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যা কার্যকর এবং বাস্তবধর্মী একক পৃষ্ঠার অ্যাপ্লিকেশন তৈরি করে। এটা টাইপস্ক্রিপ্টে নির্মিত একটি প্ল্যাটফর্ম। এটাকে বলা হয় আধুনিক ওয়েব ডেভেলপারের প্ল্যাটফর্ম। একটি প্ল্যাটফর্ম হওয়াতে অ্যাঙ্গুলারে যে ফিচার্সগুলো অন্তর্ভুক্ত আছে তা হলো, এতে আছে কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক যা স্কেলেবল ওয়েব অ্যাপ্লিকেশনস তৈরি করে, অর্থাৎ ইচ্ছা করলে অ্যাঙ্গুলার দিয়ে তৈরি ওয়েব অ্যাপ্লিকেশনকে ছোট বা বড় করা যায়। আরও আছে সুসংহত লাইব্রেরির সংগ্রহ যা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দ্বারা মোড়ানো থাকে, যেমন রাউটিং, ফর্ম ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট সার্ভার যোগাযোগ এবং আরও অনেক কিছু। এবং এতে অনেক ডেভেলপার টুলস আছে যা দিয়ে আমরা আমাদের অ্যাঙ্গুলার অ্যাপ উন্নয়ন করতে পারি, বিল্ড করতে পারি, টেস্ট করতে পারি এবং কোড আপডেট করতে পারি। এই প্ল্যাটফর্মের এই সকল সুবিধা থাকার জন্য ইচ্ছে করলে একটি একক ডেভেলপারের উন্নয়ন করা প্রজেক্ট থেকে এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনে উন্নয়ন করা যায়। এবার দেখব কিভাবে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়। অ্যাঙ্গুলার ইনস্টল করার জন্য আপনার অপারেটিং সিস্টেমে অবশ্যই নোড.জেএস এবং npm আগে থেকেই ইনস্টল করা থাকতে হবে। আমি আমার উবুন্টু অপারেটিং সিস্টেমে অ্যাঙ্গুলার ইনস্টল করব। এর জন্য প্রথমেই একটি টার্মিনাল ওপেন করে নেব এবং চেক করে দেখব যে নোড এবং npm ইনস্টল করা আছে কিনা। নোড এবং npm ইনস্টল করা আছে। তো এখন একটি কমান্ডের সাহায্যে অ্যাঙ্গুলার ইনস্টল করে নিতে হবে। কমান্ডটি হলো npm ইনস্টল, এখানে -g দিয়ে @angular CLI। আমি মূলত অ্যাঙ্গুলার কমান্ড লাইন ইন্টারফেস এটি ইনস্টল করছি। তবে লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে ইনস্টল করার সময় অবশ্যই সুডো প্রিভিলেজ কমান্ডের পূর্বে দিয়ে দিতে হবে, কিন্তু উইন্ডোজ বেস অপারেটিং সিস্টেমে এটা দিতে হবে না। এবার পাসওয়ার্ড দিতে হবে, যদিও আমি আগে থেকেই অ্যাঙ্গুলার ইনস্টল করে রেখেছি। তো অ্যাঙ্গুলার ইনস্টল করা আছে কিনা সেটাও চেক করা যায়। এর জন্য একটি কমান্ড লিখতে হয় ng ভার্সন। যদি অ্যাঙ্গুলার ইনস্টল করা থাকে তাহলে এভাবে প্রদর্শিত হবে। এখানে অ্যাঙ্গুলার কোন ভার্সনটি ইনস্টল করা আছে, অ্যাঙ্গুলার CLI 13.3.5 ইনস্টল করা আছে, এবং নোডের কোন ভার্সন ইনস্টল করা আছে এবং npm এর কোন ভার্সন ইনস্টল করা আছে সব এখানে দেখা যাবে। তো এবারে আমি একটি অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি তৈরি করার আগে আমাকে চুজ করে নিতে হবে যে কোথায় আমি অ্যাপ্লিকেশনটি স্টোর করব, অর্থাৎ কোন ফোল্ডার বা ডিরেক্টরিতে। আমার আগে থেকে একটি ডিরেক্টরি তৈরি করা আছে ফুল স্ট্যাক নামে। তো এই ডিরেক্টরির মধ্যে আমি একটি অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন তৈরি করব। তো অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য কমান্ড লিখছি আমি ng নিউ, এরপর লিখতে হবে অ্যাপ্লিকেশনের নেম। আমি এই নামটি দিলাম ফ্রন্ট এন্ড, এরপর এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে এখানে প্রথমেই আমাদের কাছে একটি প্রশ্ন করা হবে যে আমরা অ্যাঙ্গুলার রাউটিং অ্যাড করব কিনা। তো যেহেতু আমরা এখন রাউটিং কি জানি না, এর জন্য প্রথমে আমরা এটা অ্যাড করব না, এখানে নো দিয়ে দেব। এরপর আমাদের কাছে জানতে চাওয়া হবে যে আমরা কোন স্টাইল শিট ফরম্যাটটি
ইউজ করব। এখান থেকে যে কোনো একটি স্টাইল শিট ফরম্যাট চুজ করে নেব আমরা। আমি প্রথমটি নিলাম সিএসএস। অ্যাপ্লিকেশনটি তৈরি হয়ে গেছে, কিন্তু এই অ্যাপ্লিকেশনটি প্রপারলি রান করার জন্য কিছু প্যাকেজ ইনস্টল হতে হবে। তো npm এর মাধ্যমে এই প্যাকেজগুলো ইনস্টল হবে, তার জন্য কিছু সময় লাগবে। তো প্যাকেজগুলো সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমার অপারেটিং সিস্টেমে এখন গিট কনফিগার করা নেই, এই জন্য এই মেসেজটি দেখাচ্ছে। তো এখন আমাদেরকে এই অ্যাপ্লিকেশনের রুট ডিরেক্টরিতে ন্যাভিগেট করতে হবে। সিডি কমান্ডের মাধ্যমে ন্যাভিগেট করতে পারবো। এখন আমি দেখাবো যে এই অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন এর ডেভেলপমেন্ট সার্ভারটি কিভাবে স্টার্ট করতে হয়। এর জন্য একটি কমান্ড লিখতে হবে, তা হলো ng serve এরপরে হাইপেন হাইপেন ওপেন। এই কমান্ডটি যদি আমরা লিখি এবং এন্টার দেই, সেক্ষেত্রে এই ডেভেলপমেন্ট সার্ভার স্টার্ট হওয়ার পর অ্যাপ্লিকেশনটি একটি ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে অটোমেটিকলি। আর যদি এই হাইপেন হাইপেন ওপেন এটা না দিয়ে শুধু ng serve লিখি, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট সার্ভার স্টার্ট হবে, এরপর আমাদেরকে ম্যানুয়ালি ওয়েব ব্রাউজারে যে ইউআরএল নিয়ে এটি স্টার্ট হবে সেই ইউআরএল দিয়ে অ্যাক্সেস করতে হবে। তো প্রথমবার অ্যাপ্লিকেশন বান্ডেলস এটা জেনারেট হতে একটু সময় লাগবে। এখন আপনার অপারেটিং সিস্টেমে যে ওয়েব ব্রাউজারটি ডিফল্ট সেট করা আছে সেই ওয়েব ব্রাউজারে ওপেন হবে। আমি ক্রোম ওয়েব ব্রাউজারে ওপেন করতে চাচ্ছি, এই জন্য ক্রোম ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করে দিচ্ছি। এই যে আমাদের একটি স্যাম্পল অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। এখানে অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করতে পারছি লোকাল হোস্ট এই যে 4200 এই পোর্টের মাধ্যমে। তো এই কোর্সটি শুরু করার আগেই আপনাকে কিছু বিষয়ে মৌলিক ধারণা থাকতে হবে, তা হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্ট, এগুলো সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। বিশেষ করে টাইপস্ক্রিপ্ট, আমার চ্যানেলে টাইপস্ক্রিপ্টের উপর একটি ক্র্যাশ কোর্স টিউটোরিয়াল আপলোড করা আছে, ওটা দেখে নিয়ে অ্যাঙ্গুলার কোর্সটি শুরু করতে পারেন। অ্যাঙ্গুলারে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য অ্যাঙ্গুলারের যে বিষয়গুলো আগে জানতে হয় তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এদের মধ্যে আছে কম্পোনেন্ট, টেমপ্লেটস, এরপর ডিরেক্টিভস, ডিপেন্ডেন্সি, ইনজেকশন। এছাড়াও আরও কিছু আছে যেমন সার্ভিস। তো প্রথমেই আলোচনা করব অ্যাঙ্গুলার কম্পোনেন্টস নিয়ে। অ্যাঙ্গুলারে কম্পোনেন্টস হলো বিল্ডিং ব্লক, মূলত এটাই অ্যাপ্লিকেশন রচনা করে। প্রতিটি কম্পোনেন্ট HTML, টাইপস্ক্রিপ্ট ক্লাস এবং CSS সিলেক্টর নিয়ে গঠিত হয়। অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে কম্পোনেন্ট ম্যানুয়ালি তৈরি করা যায়, কিন্তু এই কোর্সে অ্যাঙ্গুলার CLI ব্যবহার করে আমি কম্পোনেন্ট তৈরি করব। তো অ্যাপ্লিকেশনটিকে আমি একটি কোড এডিটরে ওপেন করব। আমি ভিজুয়াল স্টুডিও কোড এই আইডিটি ব্যবহার করছি। এখানে মূলত আমার অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনটি হলো এই ফ্রন্ট এন্ড এইটি। তো এর মধ্যে এই সোর্সের মধ্যে অ্যাপ নামে একটি সাবডিরেক্টরি আছে। মূলত এই অ্যাপ্লিকেশনের যে কম্পোনেন্টগুলো তৈরি হবে তাই অ্যাপের মধ্যেই থাকবে। তো অ্যাঙ্গুলার CLI এই কমান্ডের সাহায্যে যদি আমরা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন তৈরি করি, সেক্ষেত্রে একটি ডিফল্ট বা রুট কম্পোনেন্ট তৈরি হয় এবং একটি রুট মডিউল তৈরি হয় যেটার নাম app.module, এবং কিছু HTML এলিমেন্ট অটোমেটিকলি অ্যাড হয়ে যায় app.component.html ফাইলে। তো এখন আমরা এই ফাইলটিকে মুছে দেব।
এই ফাইলটিকে যদি আমরা মুছে দেই সেক্ষেত্রে কিন্তু ব্রাউজারে এখন কিছুই আর প্রদর্শিত হবে না। তো এখন আমি একটি কম্পোনেন্ট জেনারেট করব। এই জন্য আমাকে টার্মিনাল ওপেন করতে হবে এবং অ্যাপ্লিকেশন রুট ডিরেক্টরিতে নেভিগেট করতে হবে। এরপর একটি কমান্ড লিখব। কমান্ডটি হলো ng generate component। এরপরে কম্পোনেন্টের নামটি লিখতে হবে। আমি এখানে কম্পোনেন্টের নাম দিচ্ছি ফার্স্ট কম্পোনেন্ট। তো এই কমান্ডটিকে শর্টকাটেও লেখা যায়, তা হলো কম্পোনেন্টের পরিবর্তে সি এবং জেনারেটের পরিবর্তে জি। এবার যদি আমরা এন্টার দেই তাহলে একটি কম্পোনেন্ট তৈরি হবে আমাদের এই অ্যাপ সাব ডিরেক্টরির মধ্যে। এখানে একটি ফোল্ডার তৈরি হবে ফার্স্ট নামে, কম্পোনেন্ট যে নামে দিয়েছি, এবং এর মধ্যে 4টি ফাইল জেনারেট হবে। একটি সিএসএস ফাইল, একটি এইচটিএমএল ফাইল এবং একটি টাইপস্ক্রিপ্ট ফাইল এবং একটি টাইপস্ক্রিপ্ট টেস্টিং এর জন্য একটি ফাইল। এই যে আমরা যে কম্পোনেন্টটি তৈরি করলাম, এই কম্পোনেন্টটি এখানে এনজি মডিউলের মধ্যে যে ডিক্লারেশনস নামে একটি অ্যারে আছে, সেই অ্যারেতে একটি এলিমেন্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। এবার যদি এই ফার্স্ট কম্পোনেন্ট এটাকে ওপেন করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এই যে এখানে একটি ক্লাস জেনারেট হয়েছে ফার্স্ট কম্পোনেন্ট, এবং এটি ইমপ্লিমেন্ট করছে অন ইনিট এই ইন্টারফেসকে। তো কম্পোনেন্ট ক্লাসে অন ইনিট এই ইন্টারফেসের হুক মেথড এনজি অন ইনিট কম্পোনেন্ট এবং ডিরেক্টিভকে ইনিশিয়ালাইজ করে। এখানে এই যে এনজি অন ইনিট এই মেথডটি মূলত এই ফার্স্ট কম্পোনেন্ট এই ক্লাসটিকে ইনিশিয়ালাইজ করে। অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনের সমস্ত লজিকগুলো মূলত এই কম্পোনেন্টের মধ্যেই ইমপ্লিমেন্ট করতে হয়। তো এখন আমি একটি ফাংশন ডিফাইন করব এবং সেই ফাংশনটিকে যে এনজি অন ইনিট এই মেথড থেকেই যে এই ক্লাসটা ইনিশিয়ালাইজ হয় সেটা দেখাবো। তো ফাংশনের নাম দিলাম এফ, এবং এই ফাংশনে জাস্ট আমি একটি মেসেজ প্রিন্ট করব কনসোলে। এবং এখান থেকে এই সিলেক্টরটিকে কপি করে এখানে app.component.html এখানে গিয়ে পেস্ট করে দেব। এখানে যদি আমরা পেস্ট করি তাহলে আমাদের এই ফার্স্ট যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটি মূলত এই রুট কম্পোনেন্টের মধ্যে ডিসপ্লে করবে। এই যেখানে যে ফার্স্ট ওয়ার্ক এটা দেখাচ্ছে, এর কারণ হলো যে এখানে ফার্স্ট কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর মধ্যে একটি প্যারামিটার রয়েছে এবং সেখানে লেখা আছে ফার্স্ট ওয়ার্ক। যেহেতু আমি একটি মেসেজ কনসোলে প্রিন্ট করেছি, তো এবার সেটা দেখে আসি যে এটা প্রদর্শিত হচ্ছে কিনা। এই যে এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে না। তো এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ফার্স্ট কম্পোনেন্টে যেতে হবে। এরপরে এইখান থেকে যেহেতু ইনিশিয়ালাইজ হবে, তো এইখানে এই ফাংশনটিকে বলে দিতে হবে যে এখান থেকেই শুরু হবে। তো এখন যদি আমরা এখানে যাই তাহলে কিন্তু এই যে কনসোলে এই মেসেজটি দেখতে পারবো, হ্যালো বাংলাদেশ। তো এই ক্লাসের মধ্যে ক্লাসের একটি প্রপার্টি ডিফাইন করতে পারি। এখানে একটি প্রপার্টি ডিফাইন করব টাইটেল। এই টাইটেলে একটি ভ্যালু দিয়ে দেব অ্যাঙ্গুলার ফুল টিউটোরিয়াল কোর্স ইন বাংলা।
তো এখন এই টাইটেলটিকে এই এফ ফাংশনের মধ্যে যদি আমরা প্রিন্ট করতে চাই, অর্থাৎ কনসোলে যদি এই টাইটেল দেখতে চাই, তাহলে এখানে এটা মুছে দিয়ে টাইটেল লিখে এর পূর্বে দিস অ্যাড করে দিতে হবে, দিস ডট টাইটেল। তো এখন যদি আমরা রিলোড করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাঙ্গুলার ফুল টিউটোরিয়াল কোর্স ইন বাংলা। তো যেহেতু আমরা এর পরে কম্পোনেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানব, এই জন্য এখন আমরা টেমপ্লেট সম্পর্কে শিখব। অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে টেমপ্লেট হলো এক টুকরো এইচটিএমএল কোড। অ্যাঙ্গুলারে এটাই নির্ধারণ করে যে কম্পোনেন্ট কিভাবে রেন্ডার হবে। তো এবারে আমি দেখাবো ইন্টারপোলেশনের মাধ্যমে কিভাবে এই টেমপ্লেটে কম্পোনেন্টের ডেটা রেন্ডার করতে হয়। তো এখানে আমরা একটি প্রপার্টি ডিফাইন করেছি ফার্স্ট কম্পোনেন্টে। তো এই ফার্স্ট কম্পোনেন্টে যে টেমপ্লেটটি হলো ফার্স্ট ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল। তো এখানে আমি এই টাইটেল এই প্রপার্টিকে ডিসপ্লে করব। তো ডিসপ্লে করার জন্য আমাকে একটি এইচটিএমএল ট্যাগ নিতে হবে এবং এই ট্যাগের মধ্যে এই ডাবল কার্লি ব্র্যাকেট দিয়ে এর ভিতরে এই প্রপার্টি লিখে দিলেই এখানে কিন্তু এটা ডিসপ্লে হবে, এই যে অ্যাঙ্গুলার ফুল টিউটোরিয়াল কোর্স ইন বাংলা। তো এখন যদি আমরা এখানে একটি অ্যারে ডিসপ্লে করতে চাই, সেটাও কিন্তু পারবো। তো অ্যারে ডিসপ্লে করার জন্য আমাদেরকে ডিরেক্টিভের সাহায্য লাগবে, এর জন্য একটু পরে আমরা এটা করব। এখন ডিরেক্টিভস কি এটা সম্পর্কে আলোচনা করব। অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে ডিরেক্টিভস হলো ক্লাস যা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনের এলিমেন্টে কিছু অতিরিক্ত বিহেভিয়ার যোগ করে। তো এবারে আমি দুইটি বিল্ড ইন স্ট্রাকচারাল ডিরেক্টিভস দিয়ে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আমাদেরকে প্রথমে এই কম্পোনেন্টে যেতে হবে। এখানে এফ ফাংশনে আমি এখন একটি স্ট্রিং রিটার্ন করব, যে স্ট্রিংটি এই ফার্স্ট কম্পোনেন্ট ডট এইচটিএমএল অর্থাৎ এই টেমপ্লেটে প্রদর্শিত হবে একটা শর্ত সাপেক্ষে। অর্থাৎ আমি ইফ এর মাধ্যমে একটি শর্তের উপর ভিত্তি করে দেখাবো যে যদি শর্তটি সত্য হয় সেক্ষেত্রে এই যে এফ ফাংশনে যে স্ট্রিংটি রিটার্ন করব সেটি প্রদর্শিত হবে, আর যদি ফলস হয় সেক্ষেত্রে প্রদর্শিত হবে না। এই কাজটি করতে হলে এখানে এই এফ ফাংশনে রিটার্ন করতে হবে। আমি এখানে এই টাইটেলকে রিটার্ন করব। টাইটেলকে রিটার্ন করার পরে আমি এখন চলে যাব এই ফার্স্ট কম্পোনেন্ট ডট এইচটিএমএল। এখানে এই হেডিং 1 ট্যাগের মধ্যে একটি শর্ত দেব। এই শর্তটি আমাকে দিতে হবে, এখানে অটো কমপ্লিশন আসছে না, এই জন্য যদি আপনি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন সেক্ষেত্রে এখান থেকে এক্সটেনশন ইনস্টল করে নিতে পারেন। তা হলো অ্যাঙ্গুলার স্নাইপড, এখান থেকে লেটেস্টটা ইনস্টল করে নিতে পারেন বাই জন পাপা এই এক্সটেনশনটি। তো এই এক্সটেনশনটি ইনস্টল করে নেওয়ার পরে এখানে যদি আমরা টাইপ করি এনজি, সব চলে আসছে, কিন্তু এখানে এনজি ইফ লিখলে এই যে এনজি ইফ এর পূর্বে একটি অ্যাস্টারিস্ক চিহ্ন আসবে, এরপরে ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মাঝখানে এক্সপ্রেশন আসবে। তো এই এক্সপ্রেশনে আমি এই শর্তটা দেব যে যদি টাইটেল থাকে, অর্থাৎ টাইটেলে যদি ভ্যালু থাকে তাহলে এই টাইটেলটি প্রদর্শিত হবে। এর জন্য এখানে লিখে দেব টাইটেল। এখন যদি আমরা ওয়েব ব্রাউজারে যাই এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্রদর্শিত হবে কি টাইটেল প্রদর্শিত হবে। আর এখন যদি এই শর্ত দিই যে যদি টাইটেল থাকে সেক্ষেত্রে প্রদর্শিত হবে না, এখানে নট চিহ্ন দিয়ে দিলাম।
তাহলে এখানে কিন্তু আর প্রদর্শিত হচ্ছে না। তো ডিরেক্টিভের মাধ্যমে HTML এলিমেন্ট যোগ করা বা অপসারণ করা যায়। তো এবারে আমি দেখাবো যে ng-for আরেকটা ডিরেক্টিভ, এর মাধ্যমে কিছু আইটেমসকে একটি তালিকা হিসেবে উপস্থাপন করতে। তো এর জন্য আমি কি করব, প্রথমে আমার এই কম্পোনেন্টের মধ্যে একটি অ্যারে তৈরি করে নেব। অ্যারের নাম দিলাম আইটেমস। এই অ্যারের মধ্যে আমি যে কোনো ধরনের টাইপের ডেটা রাখতে পারবো, এই জন্য এর টাইপ দিয়ে দিলাম অ্যানি। আর যেহেতু এটা অ্যারে, এই জন্য এই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে একটি অ্যারে তৈরি করলাম এবং এই অ্যারের মধ্যে কিছু ভ্যালু দিয়ে দেব। তো এখন আমি এই অ্যারেটিকে ওয়েব ব্রাউজারে প্রদর্শন করব। এর জন্য আমাকে এই ফার্স্ট কম্পোনেন্ট HTML এতে যেতে হবে। এখানে গিয়ে লিস্ট আকারে আমি প্রকাশ করব। এই জন্য এখানে আমি নিলাম আনঅর্ডার লিস্ট, এরপরে নিলাম লিস্ট ট্যাগ, এবং এই লিস্ট যেহেতু করব এর জন্য এই আনঅর্ডার লিস্ট এর মধ্যে ng-for ডিরেক্টিভ ডিফাইন করব। এখানে লিস্টের পরিবর্তে আইটেমস বসিয়ে দেব, কারণ আমি এখানে তালিকা করব এই আইটেমস অ্যাডের যে এলিমেন্টগুলো আছে সেইগুলোকে, এবং এগুলোকে আমি এক একটি প্যারাগ্রাফ আকারে ডিসপ্লে করব। এই জন্য এখানে পি ট্যাগ নিয়ে নিলাম এবং এর মধ্যে এই ডাবল কার্লি ব্র্যাকেট এটা নিয়ে নেব এবং এখানে জাস্ট লিখে দেব আইটেম। এখন ফাইলটি সেভ করার পর আমরা যদি ওয়েব ব্রাউজারে যাই, তাহলে কিন্তু এই যে এখানে আমার অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু এই যে এখানে লিস্ট আকারে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও ইন্টারপোলেশনের মাধ্যমে কম্পোনেন্টের একটি ফাংশনের রিটার্ন ভ্যালুকে আমরা টেমপ্লেটের মাধ্যমে রেন্ডার করতে পারি। এখানে ফার্স্ট কম্পোনেন্টের মধ্যে এখানে আমি আরেকটি ফাংশন ডিফাইন করব, সাম, এবং এই ফাংশনে যদি আমি রিটার্ন করি 20 যোগ 40, তাহলে এই ফাংশনটিকে এই ফার্স্ট কম্পোনেন্ট HTML এখানে গিয়ে ইন্টারপোলেটের মাধ্যমে ডিসপ্লে করব। এর জন্য একটি HTML ট্যাগ নিতে হবে এবং এর মধ্যে ডাবল কার্লি ব্র্যাকেট দিয়ে জাস্ট এই ফাংশনটা যদি এখানে বসিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফাংশনের যে রিটার্ন ভ্যালু ক্যালকুলেটেড সেটা এখানে ডিসপ্লে করবে। তো এভাবে আমরা আমাদের এই যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের যে লজিকগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, সেই লজিকগুলো টেমপ্লেটে প্রদর্শন করতে পারবো। এবারে আলোচনা করব অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে। ডিপেন্ডেন্সি হলো এমন সার্ভিস বা অবজেক্ট যা একটি ক্লাসের কার্য সম্পাদনের জন্য প্রয়োজন। আর ডিপেন্ডেন্সি ইনজেকশন বা ডিআই হলো একটি ডিজাইন প্যাটার্ন, যেখানে একটি ক্লাস কোনো ইমপ্লিমেন্টেশন নিজে তৈরি করার পরিবর্তে এক্সটার্নাল সোর্স থেকে ডিপেন্ডেন্সি সমূহকে রিকোয়েস্ট করে। এজন্য অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনের ফ্লেক্সিবিলিটি এবং মডুলারিটি বৃদ্ধি করতে অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করা হয়। তবে ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করার জন্য আমাদেরকে ইনজেক্টেবল সার্ভিস তৈরি করে নিতে হয়। তো এবারে আলোচনা করব অ্যাঙ্গুলার সার্ভিস নিয়ে। ধরুন আমাদের অ্যাপ্লিকেশনে দুটি ক্লাস আছে কিন্তু একে অপরকে জানে না। তাদের মধ্যে তথ্য শেয়ার করার জন্য সার্ভিস হলো একটি দুর্দান্ত উপায়। তবে তা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা হয়। এখন আমি দেখাবো যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে একটা সার্ভিস থেকে কিভাবে তথ্য একটি কম্পোনেন্টে সেন্ড করা যায়। তো এর জন্য যেহেতু আমাদের একটি কম্পোনেন্ট তৈরি করা আছে অলরেডি, আমরা একটি
ইনজেক্টেবল সার্ভিস তৈরি করব। একটি সার্ভিস তৈরি করার জন্য একটি কমান্ড লিখতে পারি আমরা, তাহলে ngGS এরপরে সার্ভিসের নেম। তো সার্ভিসটিকে আমরা একটি সাবডিরেক্টরি সার্ভিসেস এর মধ্যে তৈরি করতে চাচ্ছি, এর জন্য এখানে লিখব সার্ভিসেস, এরপরে স্ল্যাশ দিয়ে এখানে সার্ভিসের নাম যা হবে সেটা এখানে লিখে দেব। তো এখানে সার্ভিসের নাম আমরা দিয়ে দিতে পারি, যে কোনো কিছু দিয়ে দিতে পারি। তো এখানে আমি দিলাম চ্যানেল। সার্ভিসটি জেনারেট হয়ে গেল। তো এই সার্ভিসটি জেনারেট হয়েছে। অ্যাপ এর মধ্যে একটি ফোল্ডার আছে সার্ভিসেস নামে, এর মধ্যে এই যে চ্যানেল ডট সার্ভিস ডট টিএস নামে, এটাকে আমরা ওপেন করব। এখন এইখানে আমরা একটি সার্ভিস তৈরি করব, যে সার্ভিসটি একটি মেসেজ রিটার্ন করতে পারবে এবং এই মেসেজটিকে আমরা একটি কম্পোনেন্ট থেকে ডিসপ্লে করব। তো এর জন্য আমরা একটি সার্ভিস তৈরি করছি, ডিসপ্লে নামে একটি ফাংশন তৈরি করব এবং এই ফাংশন কি সার্ভিস দেবে, এই ফাংশন একটি সার্ভিস দেবে যে এই ফাংশনটি একটি মেসেজ রিটার্ন করবে। আমরা বেসিক জিনিসগুলো আগে শিখে নেব, এরপর যখন একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে যাব তখন সার্বিক বিষয় নিয়ে খুব ক্লিয়ারলি অ্যাঙ্গুলার সম্পর্কে বুঝতে পারব। তো এবারে এই মেসেজটি লিখে দিলাম, ওয়েলকাম টু এমআই টেক সলিউশন। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে যে এই সার্ভিস এই ক্লাসের উপরে এখানে কিন্তু এই যে ইনজেক্টেবল এই ডেকোরেটরটি অবশ্যই এখানে থাকতে হবে এবং এই ইনজেক্টেবল এই ডেকোরেটরটি এখানে ব্যবহার করার জন্য এখানে অ্যাঙ্গুলার কোর এখান থেকে এই ইনজেক্টেবল ডেকোরেটরকে ইম্পোর্ট করতে হবে। তো এখন চলে যাব কম্পোনেন্টে। তো কম্পোনেন্টে যদি আমরা এই সার্ভিস ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা অলরেডি জেনে এসেছি যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা সার্ভিসকে পাবো। এই জন্য এখানে যে সার্ভিস ক্লাস থেকে সার্ভিসটি আমরা এই কম্পোনেন্টে নেব সেই ক্লাসটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। এখন আমি এখানে এই চ্যানেল সার্ভিস এই ক্লাসটিকে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমাকে এই পাথটি বলে দিতে হবে যে এই চ্যানেল সার্ভিস এই ক্লাসটি কোথায় আছে। ক্লাসটি আছে সার্ভিসেস এর মধ্যে চ্যানেল ডট সার্ভিস ডট টিএস ফাইলের মধ্যে। তো এখানে চ্যানেল ডট সার্ভিস এতটুকু পর্যন্ত লিখলেই হবে। এখন এইখানে আমরা ইম্পোর্ট করতে দেব। এখন এইখানে আমি ইম্পোর্ট করব চ্যানেল সার্ভিস এই ক্লাসটি। এখন এই চ্যানেল সার্ভিস এই ক্লাসের একটি ইনস্ট্যান্স তৈরি করব এবং ইনস্ট্যান্সটি ব্যবহার করার জন্য একটি প্রাইভেট রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখানে প্রাইভেট রেফারেন্স ভেরিয়েবলের যে কোনো নাম দেওয়া যেতে পারে, ভেরিয়েবল ডিক্লেয়ারের মতো নিয়ম এটা। সংক্ষেপে লিখলাম চ্যানেল সার্ভিস, ক্লোন দিয়ে এখানে এই চ্যানেল সার্ভিস এই ক্লাসটির নাম লিখে দিতে হবে। এখন এই ফার্স্ট কম্পোনেন্ট ক্লাসের মধ্যে এই চ্যানেল সার্ভিসের যতগুলো সার্ভিস আছে সব সার্ভিস আমরা কি করতে পারবো, গ্রহণ করতে পারবো, অর্থাৎ ব্যবহার করতে পারবো। তো আমি একটি ফাংশন ডিফাইন করব ফার্স্ট কম্পোনেন্টের মধ্যে এবং ফাংশনের নাম দিলাম মেসেজ। এখন আমি এই মেসেজ ফাংশনের ভিতর থেকে চ্যানেল সার্ভিসের ডিসপ্লে সার্ভিসটিকে ধরে এটাকে রিটার্ন করে এই ফার্স্ট কম্পোনেন্ট HTML এই টেমপ্লেটে প্রদর্শন করব।
তার জন্য লিখব রিটার্ন। এখন এই চ্যানেল সার্ভিস এই ক্লাসের এই সার্ভিসকে অ্যাক্সেস করতে চাইলে এই রেফারেন্স ভেরিয়েবল লাগবে। তো এখানে রেফারেন্স ভেরিয়েবল ইউজ করার জন্য শুরুতে দিস কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এরপর ডট দিয়ে এই রেফারেন্স ভেরিয়েবল দিয়ে এরপরে ডট চিহ্ন দিয়ে এই চ্যানেল সার্ভিসে যে সার্ভিসটি আমরা নিতে চাই সেই সার্ভিসটি এখানে লিখে দিতে হবে। যেহেতু এটা ডিসপ্লে একটি ফাংশন, এই জন্য এখানে এই ফাংশনের জন্য প্যারেনথেসিস দিয়ে দিতে হবে। এরপরে এখন যদি আমরা এই টেমপ্লেটে গিয়ে এই সাম ফাংশনের পরিবর্তে মেসেজ এই ফাংশনটি লিখে দেই, তাহলে ওয়েব ব্রাউজারে আমরা দেখতে পারবো যে ওয়েলকাম টু এমআই টেক সলিউশন। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার হলাম, বুঝতে পারলাম যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে কি করা যায়, একটি সার্ভিস থেকে একটি কম্পোনেন্টে তথ্য আদান প্রদান করা যায়। এখানে দুইটি ক্লাস, একটি হচ্ছে চ্যানেল সার্ভিস ক্লাস, আরেকটি হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট ক্লাস। এই ক্লাস দুটি কিন্তু নিজেদের সম্পর্কে কিছুই জানে না, কিন্তু এখানে এই ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে এই একটি ক্লাস থেকে আরেকটি ক্লাসে ডাটা বা তথ্য সেন্ড করা যাচ্ছে। এখন আমরা যদি এই কম্পোনেন্ট থেকে সার্ভিসে তথ্য প্রেরণ করতে চাই তাহলেও কিন্তু প্রেরণ করা যাবে। তো তথ্য প্রেরণ করার জন্য আমরা একটু এটা দেখব। এখানে তো প্রথমে আমাদেরকে একটি সার্ভিস তৈরি করতে হবে, যে সার্ভিসটি কম্পোনেন্ট থেকে যে তথ্য আমরা প্রেরণ করব সেটা অ্যাকসেপ্ট করতে পারবে। এখানে একটি সার্ভিস গেট ভ্যালু একটি ফাংশন ডিফাইন করব এবং এই ফাংশনে একটি প্যারামিটার ডিফাইন করব, যে প্যারামিটারের মাধ্যমে কম্পোনেন্ট থেকে এখানে ভ্যালু আসবে। এই জন্য এখানে একটি প্যারামিটার ডিফাইন করব ভি, এবং আমরা একটি স্ট্রিং টাইপ ভ্যালু এখানে সেন্ড করব এবং এখানে এই ভ্যালুটি প্রিন্ট করব কনসোলে। এখন চলে যাব কম্পোনেন্টে। কম্পোনেন্টে যাওয়ার পর এখানে এফ নামে একটি ফাংশন এখানে আমরা অলরেডি ডিফাইন করে ফেলেছি। তো এখানে যে কাজটি করব তা হলো এই ফাংশনের ভিতর থেকে আমরা আমাদের যে এই টাইটেল প্রপার্টি আছে এই টাইটেল প্রপার্টির ভ্যালুটি সার্ভিসে পাঠিয়ে দেব। এর জন্য এখানে আমাদেরকে এই রেফারেন্স ভেরিয়েবলের হেল্প নিতে হবে। এরপরে এখানে যে সার্ভিসটি আমরা নিতে চাই সেটি হচ্ছে গেট ভ্যালু, এবং এই গেট ভ্যালুর ভিতরে এই টাইটেল পাঠিয়ে দেব এবং এই ক্লাসটি ইনিশিয়ালাইজ হওয়ার সাথে সাথে এখানে এই দিস ডট এফ এই ফাংশনটি কল হয়ে যাবে। কল হওয়ার সাথে সাথে এখানে এই গেট ভ্যালুতে এখানে এই টাইটেল প্রপার্টির যে ভ্যালুটি ছিল সেই ভ্যালুটি নিয়ে সার্ভিসে চলে যাবে। তো এখন যদি ওয়েব ব্রাউজারে যাই এবং এটাকে রিলোড করি সেক্ষেত্রে কিন্তু এখানে এই ভ্যালুটি আমরা দেখতে পাচ্ছি। তো আগে থেকে যেহেতু এখানে ডিসপ্লে হচ্ছিল এই মেসেজটি, তো আমরা কিছু পরিবর্তন করে দিলে ক্লিয়ার বুঝতে পারবো। তা হচ্ছে এখন ওয়েব ব্রাউজারে গেলে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা কম্পোনেন্ট থেকে সার্ভিসে কিভাবে ডাটা পাঠাতে হয় এবং সার্ভিস থেকে কম্পোনেন্টে একটি ডাটা কিভাবে পাঠাতে হয় এটা বুঝতে পারলাম।
একটি কম্পোনেন্ট যেমন একটি সার্ভিস ক্লাসের উপর ডিপেন্ড হয়ে ওই ক্লাসের সার্ভিসগুলো গ্রহণ করে, অনুরূপভাবে যদি একটি সার্ভিস অন্য একটি সার্ভিসের উপর ডিপেন্ড হয়, সেক্ষেত্রেও ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে একটি সার্ভিস অন্য একটি সার্ভিস থেকে সার্ভিস গ্রহণ করতে পারে। তো এবার আমি দেখাবো একটি সার্ভিস থেকে অন্য একটি সার্ভিস কিভাবে ডেটা গ্রহণ করতে পারে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আরেকটি সার্ভিস তৈরি করতে হবে। আমি আরেকটি সার্ভিস তৈরি করব। এই সার্ভিসের নাম আমি দিতে পারি ডিপেন্ড সার্ভিস। এখন এই ডিপেন্ড সার্ভিস ক্লাসের মধ্যে আমি একটি ফাংশন তৈরি করব, যে ফাংশনটি একটি প্রপার্টির ভ্যালু রিটার্ন করবে। তো আমি ফাংশনটির নাম দিলাম লগ, এবং আমি ডিপেন্ড সার্ভিস এই সার্ভিস ক্লাসে একটি প্রপার্টি ডিফাইন করব এবং এর নাম দেব মেসেজ, এবং এই প্রপার্টির ভ্যালু আমি দিলাম মাই সার্ভিস ডেটা। এখন এই লগ ফাংশন থেকে এই প্রপার্টিটি আমি রিটার্ন করব। এখন আমি চ্যানেল সার্ভিস থেকে এই লগ ফাংশন এর এই রিটার্ন ভ্যালুটিকে গ্রহণ করব। এর জন্য আমাকে কি করতে হবে, এই চ্যানেল ডট সার্ভিস এই ফাইলটি ওপেন করতে হবে এবং এই চ্যানেল সার্ভিস এই ক্লাসের মধ্যে এখানে কনস্ট্রাক্টরের ভিতরে আমাকে ডিপেন্ড সার্ভিস এই ক্লাসটিকে ইনজেক্ট করতে হবে। তো ইনজেক্ট করে এই ডিপেন্ড সার্ভিস এই ক্লাসের একটি ইনস্ট্যান্স তৈরি করে একটি রেফারেন্স ভ্যারিয়েবলে রাখবো, এবং ভ্যারিয়েবলটি অবশ্যই প্রাইভেট আমি ইউজ করব। যেহেতু আমি এই সার্ভিসটির নাম দিয়েছি ডিপেন্ড সার্ভিস, এর জন্য এইটুকু সহ এর সাথে এই সার্ভিসটুকু যুক্ত হয়েছে। তো সার্ভিসটি গ্রহণ করার পর আমি এই সার্ভিসটিকে কনসোলে প্রিন্ট করতে চাচ্ছি। এর জন্য আমাকে যে কাজটি করতে হবে তা হলো কনসোল লগ, এই লগ ফাংশনের মধ্যে আমি এই ডি সার্ভিস এই রেফারেন্স ভেরিয়েবল লিখে এরপরে এই লগ ফাংশনকে কল করব। এখন এই ফাইলটি সেভ করে যদি আমরা এখানে রিলোড করি এবং ইন্সপেক্ট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে এই মেসেজটি শো করবে মাই সার্ভিস ডেটা। এখন আমি শেখাবো যে কিভাবে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে রাউটিং ব্যবহার করতে হয়। এক পেজ থেকে অন্য পেজে যেতে রাউটিং পাথ সেট করতে অ্যাঙ্গুলার রাউটার ব্যবহার করতে হয়। অ্যাঙ্গুলার রাউটার ব্যবহার করার জন্য একটি অ্যাপ্লিকেশনের কমপক্ষে দুটি কম্পোনেন্ট থাকতে হবে, যাতে এটা একটি কম্পোনেন্ট থেকে অন্যটিতে নেভিগেট করতে পারে। তো এখন আমি আরও একটি কম্পোনেন্ট জেনারেট করব, ngGC। এখানে আমি কম্পোনেন্টের নাম দেব, সেকেন্ড কম্পোনেন্ট তৈরি করছি এই জন্য সেকেন্ড। অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে রাউটিং করার জন্য অ্যাপ মডিউলে রাউটার মডিউল এবং রাউটস ইম্পোর্ট করতে হবে, এবং এই ইম্পোর্টস অ্যারেতে এটি যোগ করতে হবে। রাউটার মডিউল এভাবে করলে অটোমেটিকলি এখানে
এই রাউটার মডিউলটি ইম্পোর্ট হয়ে যাবে অ্যাঙ্গুলার রাউটার থেকে। এখানে রাউটস ইম্পোর্ট করতে হবে। এখন আমি একটি প্রপার্টি ডিফাইন করব, কনস্ট্যান্ট প্রপার্টি, এবং এর নাম দেব রাউটস এবং এর টাইপ হবে রাউটস। এখন এইখানে আমি আমার যে দুইটি কম্পোনেন্ট তৈরি করেছি এই দুইটি কম্পোনেন্টের জন্য পাথ সেট আপ করব। প্রতিটি রাউটের দুইটি প্রপার্টি থাকে। প্রথম প্রপার্টি হলো পাথ এবং দ্বিতীয় প্রপার্টি হলো কম্পোনেন্ট। এখানে আমি এই রাউটটি সেট করব প্রথমে ফার্স্ট কম্পোনেন্টে। এখানে অলরেডি এই ফার্স্ট কম্পোনেন্ট ইম্পোর্ট করা আছে, এখান থেকে কপি করে এই ফার্স্ট কম্পোনেন্ট ক্লাস এখানে বসিয়ে দেব। এরপরে এখানে সেকেন্ড কম্পোনেন্ট এর জন্য একটি পাথ এখানে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এস, শুধু এস লিখে দিলেই হবে। সেকেন্ড কম্পোনেন্ট। এখন আমি এই রাউটস প্রপার্টিকে এই রাউটার মডিউলে পাঠিয়ে দেব। তো তার জন্য আমাকে এখানে যে কাজটি করতে হবে তা হলো এইখানে একটি ফাংশনকে কল করতে হবে এবং এর মধ্যে এই রাউটস এই প্রপার্টিকে দিয়ে দিতে হবে। এখন app.component.html এই ফাইলটা ওপেন করে এখানে এই সিলেক্টরটি সরিয়ে দিয়ে এইখানে আমরা দিয়ে দেব রাউটার আউটলেট। তো এখন আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে দেখতে পারবো যে এখানে ফার্স্ট রাউটে এখানে ইউআরএল দেওয়া আছে, এটাতে এই ফার্স্ট কম্পোনেন্ট প্রদর্শিত হবে এবং এখানে সেকেন্ড যে রাউট দেওয়া আছে এইখানকার পাথ দেওয়া আছে। রুট ইউআরএল এর পরে স্ল্যাশ দিয়ে এস দিলেই আমরা এই সেকেন্ড কম্পোনেন্টে নেভিগেট করতে পারবো। রুট ইউআরএল ব্যবহার হচ্ছে ফার্স্ট কম্পোনেন্টে। তো এখানে আমি স্ল্যাশ এস দিয়ে এখানে কিন্তু এই যে আমরা কি করতে পারছি, সেকেন্ড কম্পোনেন্ট এতে নেভিগেট করতে পারছি। তো এই কাজটি আমরা যদি একটি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে করতে চাই সেক্ষেত্রে আমরা ওপেন করব ফার্স্ট কম্পোনেন্ট ডট এইচটিএমএল এবং যে কোনো কম্পোনেন্ট টেমপ্লেটে এই লিঙ্কটা সেট আপ করা যাবে। এর জন্য এইখানে আমি একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এইখানে এই রাউটকে সেট করার জন্য রাউটার লিঙ্ক এখানে নিয়ে নিচ্ছি। এখানে রাউট পাথ বলে দিতে হবে এস এবং এখানে অ্যাঙ্কর ট্যাগে আমি লিখে দেব গো টু সেকেন্ড কম্পোনেন্ট। তো এখানে এই লিঙ্কে ক্লিক করলে আমরা কিন্তু এই সেকেন্ড কম্পোনেন্টে যেতে পারছি এবং সেকেন্ড কম্পোনেন্ট থেকে যদি আবার প্রথম কম্পোনেন্টে ব্যাক করতে চাই সেক্ষেত্রে একটি ব্যাক লিঙ্কও তৈরি করতে পারবো আমি, সেটা করে দেখাচ্ছি। জাস্ট এটা কপি করতে হবে, কপি করে এই সেকেন্ড কম্পোনেন্ট ডট এইচটিএমএল এখানে গিয়ে এর নিচে পেস্ট করে দিতে হবে এবং এইখানে
এই পাথটা দিতে হবে রুট। তো এখানে বলে দেব যে ফার্স্ট কম্পোনেন্টে ব্যাক করতে হবে। আপনার অ্যাপ্লিকেশনটি যদি কমপ্লেক্স হয় এবং সেখানে আপনি নেস্টিং রাউটস করতে চান অ্যাঙ্গুলারে, সেটাও করা যাবে। তো কিভাবে করতে হয় আমি এখন সেটি দেখাবো। এটি করার জন্য আমি আরো দুটি চাইল্ড কম্পোনেন্ট জেনারেট করব। একটির নাম দেব FA এবং আরেকটি কম্পোনেন্টের নাম দিচ্ছি আমি FB। এখন আমি যে কাজটি করব তা হলো এই আমার যে ফার্স্ট কম্পোনেন্ট এর যে রাউট আছে এর নেস্টেড রাউট তৈরি করব। এর জন্য আমি চলে যাব app.module.ts এই ফাইলে। এখানে এসে যেহেতু এর আন্ডারে আমি এই চাইল্ড রাউট তৈরি করব, এই জন্য আমাকে এইখানে লিখতে হবে এবং এই অ্যারের মধ্যে আমি রাউট তৈরি করব, দুইটি রাউট। তো প্রথম রাউটের আমি পাথ নির্ধারণ করে দিচ্ছি, তা হলো FA এবং কোন কম্পোনেন্টের জন্য পাথটি সেট করে দিচ্ছি সেটি বলে দিতে হবে এখানে আমাকে। এখানে আমি পাথটি সেট করে দিচ্ছি FA কম্পোনেন্টের জন্য এবং আরেকটি রাউট এখানে আমি সেট করে দেব। এর পাথ আমি দিচ্ছি FAB কম্পোনেন্ট, এখানে FB কম্পোনেন্ট। ফাইলটি সেভ করতে হবে। এরপরে যেতে হবে, যেহেতু আমি এই ফার্স্ট কম্পোনেন্ট এর আন্ডারে এই চিলড্রেন পাথ তৈরি করছি, এর জন্য আমাকে এই ফার্স্ট কম্পোনেন্ট এর টেমপ্লেট ফার্স্ট ডট কম্পোনেন্ট HTML এটি ওপেন করতে হবে এবং এখানে গিয়ে আমি দুটি রাউটার লিঙ্ক সেট করে দেব। তো অ্যাঙ্কর ট্যাগটি আমি লিস্টের মধ্যে রাখবো যাতে দুইটি লিঙ্ক লিস্ট আকারে প্রদর্শিত হয়। রাউটার লিঙ্ক এবং এইখানে আমি পাথটি দিয়ে দেব। এখানে প্রথম পাথটি হলো FA-A এবং এখানে আমি লিখতে পারি চাইল্ড A এবং এখানে আরেকটি লিঙ্ক, এর লিঙ্ক এখানে আমি দেব FAB এবং এই ফার্স্ট কম্পোনেন্ট ডট HTML এই টেমপ্লেটের নিচে আমাকে অ্যাড করতে হবে রাউটার আউটলেট ট্যাগ। ফাইলটি সেভ করে ওয়েব ব্রাউজারে যাব। এখানে একটি এরর দেখাচ্ছে, এখানে কিন্তু আমরা এই যে দুইটি লিঙ্ক দেখতে পাচ্ছি, একটি চাইল্ড A এবং একটি চাইল্ড B। তো এখন যদি আমরা চাইল্ড A তে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এই যে FA এই কম্পোনেন্ট এখানে কিন্তু আমরা নেভিগেট করতে পারছি। চাইল্ড B তে ক্লিক করলে আমরা FB কম্পোনেন্টে নেভিগেট করতে পারছি। এখন আমরা যদি চাই যে এই অ্যাপ মডিউল এর মধ্যে এই রাউটস না রেখে আমরা সেপারেট একটি রাউটার মডিউল তৈরি করে সেখানে রাখবো, সেক্ষেত্রে আমরা একটি কমান্ডের মাধ্যমে একটি রাউটার মডিউল জেনারেট করতে পারি। যেহেতু অলরেডি আমাদের
অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনটি জেনারেট হয়ে আছে, এই জন্য শুধুমাত্র আমরা এভাবে এই রাউটার মডিউলটি জেনারেট করব। তাহলে এনজি জি মডিউলের জন্য লিখব এম, এরপরে অ্যাপ হাইপেন দিয়ে রাউটিং এবং এরপরে হাইফেন হাইফেন ফ্ল্যাট, এরপরে হাইফেন হাইফেন মডিউল ইকুয়াল অ্যাপ, এটা লিখে দেব। এটা লিখে দিলে আমাদের একটি এই অ্যাপ রাউটিং মডিউল নামে একটি মডিউল তৈরি হয়ে এটি এই অ্যাপ্লিকেশন রুট ডিরেক্টরিতে থাকবে। এখানে অ্যাপ রাউটিং ডট মডিউল ডট টিএস নামে একটি ফাইল তৈরি হয়েছে। তো এখানে আমাদের এখন যে কাজটি করতে হবে তা হলো অ্যাপ মডিউল, এইখান থেকে প্রথমে যে রাউটার মডিউল এবং রাউটস ইম্পোর্ট করেছি এটা কাট করে এখানে বসিয়ে দেব। এরপরে এখানে এইটুকু কাট করে এখানে বসিয়ে দেব এবং এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি সব কম্পোনেন্ট ইম্পোর্ট করে দিতে হবে। এবং এখান থেকে এই অংশটুকু কাট করে এখানে এই ইম্পোর্টস এর মধ্যে এই কমন মডিউল এর নিচে পেস্ট করে দেব। এখন এখানে ইম্পোর্টস এই অ্যারের নিচে আরেকটি অ্যারে ডিফাইন করব, এক্সপোর্টস, এবং এই অ্যারের মধ্যে আমরা দিয়ে দেব রাউটার মডিউল। তো এখন ফাইলটি সেভ করে দেব। সেভ করলে ওই ব্রাউজারে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে রান করছে। এবার আমি দেখাবো অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে কিভাবে একটি ফর্ম তৈরি করতে হয় এবং ফর্ম থেকে সেন্ড করা ডেটা কিভাবে কম্পোনেন্ট থেকে ধরতে হয়। ফর্মের মাধ্যমে ব্যবহারকারীর ইনপুট পরিচালনা করা অনেক সাধারণ অ্যাপ্লিকেশনের ভিত্তি। অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীদের লগ ইন করতে, প্রোফাইল আপডেট করতে, সেন্সিটিভ তথ্য প্রবেশ করতে এবং অন্যান্য অনেক ডেটা এন্ট্রি কার্য সম্পাদন করতে সক্ষম করতে ফর্ম ব্যবহার করে। অ্যাঙ্গুলার ফর্মের মাধ্যমে ব্যবহারকারীদের ইনপুট পরিচালনা করার জন্য দুটি ভিন্ন পদ্ধতি প্রদান করে। একটি হচ্ছে রিঅ্যাক্টিভ ফর্ম এবং আরেকটি হলো টেমপ্লেট ড্রাইভেন ফর্ম। উভয় ফর্মই চারটি ক্লাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। একটি হলো ফর্ম কন্ট্রোল ক্লাস, ফর্ম গ্রুপ ক্লাস, ফর্ম অ্যারে ক্লাস এবং কন্ট্রোল ভ্যালু অ্যাক্সেসর ক্লাস। এখন আমি দেখাবো অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে একটি রিঅ্যাক্টিভ ফর্ম কিভাবে তৈরি করতে হয়। আমি একটি রিঅ্যাক্টিভ ফর্ম এই সেকেন্ড কম্পোনেন্ট ডট এইচটিএমএল এই টেমপ্লেটের মধ্যে তৈরি করব। অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে ফর্মস নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে দুইটি মডিউল ইম্পোর্ট করে নিতে হবে অ্যাপ মডিউলে, আর মডিউল দুইটি হলো রিঅ্যাক্টিভ ফর্মস মডিউল এবং ফর্মস মডিউল। ইম্পোর্ট করে এই ইম্পোর্টস অ্যারেতে মডিউল দুটিকে অ্যাড করে দিতে হবে। রিঅ্যাক্টিভ ফর্মস মডিউল এভাবে লিখলে অটোমেটিকলি এখানে এই মডিউলগুলো ইম্পোর্ট হয়ে যাবে। আর ফর্মস মডিউল, এখন আমি সেকেন্ড কম্পোনেন্ট ওপেন করব এবং এর মধ্যে একটি ফর্ম ইনস্ট্যান্স তৈরি করব একটি রিঅ্যাক্টিভ ফর্ম তৈরি করার জন্য। আমি একটি একক ইনপুট ফিল্ড তৈরি করব
একটি ফর্মে। এর জন্য আমাকে এখানে ফর্ম কন্ট্রোল এই ক্লাসটি ইম্পোর্ট করে নিতে হবে এই অ্যাঙ্গুলার ফর্মস থেকে, এবং এই ফর্ম কন্ট্রোলের একটি ইনস্ট্যান্স আমি তৈরি করব নিউ কিওয়ার্ডের মাধ্যমে, এবং এই ইনস্ট্যান্সটি তৈরি করার পর একটি রেফারেন্স ভেরিয়েবলে রেখে দেব। এখানে আমি ফর্ম কন্ট্রোল এর নাম দিলাম কালার। এটাই এই ফর্ম কন্ট্রোল ইনস্ট্যান্সের রেফারেন্স ভেরিয়েবল। কম্পোনেন্ট এই টেমপ্লেটটি ওপেন করব। এখানে একটি HTML ইনপুট ফিল্ড তৈরি করব এই কালার ইনপুটের জন্য। এখানে একটি টেক্সট ফিল্ড নেব। এখন এই HTML ইনপুট ফিল্ড থেকে আমি যে ডেটাগুলো ইনপুট দেব সেই ডেটাগুলো এই ফর্ম ইনস্ট্যান্সের মাধ্যমে যদি আমি ধরতে চাই, সেক্ষেত্রে যেহেতু আমি ফর্ম কন্ট্রোল দিয়ে ইনস্ট্যান্স তৈরি করেছি, এর জন্য এখানে আমি লিখব ফর্ম কন্ট্রোল, এবং এই ফর্ম কন্ট্রোলের যে নেম সেই নেমটি এখানে দিয়ে দেব। এখানে নেম হচ্ছে কালার। এখানে সেকেন্ড কম্পোনেন্টে আমরা একটি ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি। তো এখন আমি এই ইনপুট ফিল্ডে ডেটা ইনপুট করব। ফর্মে আমরা যে ভ্যালু ইনপুট দিচ্ছি সেই ভ্যালুগুলো এই ফর্ম ইনস্ট্যান্স ধরতে পারছি কিনা সেটা চেক করার জন্য আমরা এখন সেকেন্ড কম্পোনেন্ট এই টেমপ্লেটে যাব এবং ইন্টারপোলেট করব কালারকে। কালার ডট ভ্যালু। এখন আমরা এই ইনপুট ফিল্ডে যা লিখব সেটাই নিচে প্যারাগ্রাফ আকারে শো করবে। এই যে আমি ইনপুট ফিল্ডে যা লিখছি এখানে কিন্তু সেটা ডিসপ্লে হচ্ছে। রিঅ্যাক্টিভ ফর্মে ফর্ম কন্ট্রোল ডিরেক্টিভ লিঙ্ক ক্রিয়েট করার সাথে সাথে আমরা এই ফর্ম কন্ট্রোল ইনস্ট্যান্স থেকে সরাসরি ডাটা অ্যাক্সেস করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে একটি টেমপ্লেট ড্রাইভেন ফর্ম তৈরি করতে হয়। টেমপ্লেট ড্রাইভেন ফর্মের জন্য আমি একটি প্রপার্টি ডিফাইন করব নেম, এবং একে ইনিশিয়ালাইজ করব এভাবে, কোনো ভ্যালু প্রথমে থাকবে না। এখন আমি চলে যাব সেকেন্ড কম্পোনেন্ট HTML টেমপ্লেটে। এইখানে যেহেতু আমি একটি রিঅ্যাক্টিভ ফর্ম তৈরি করেছি, এখানে হেডিং ট্যাগের মধ্যে আমি রিঅ্যাক্টিভ ফর্ম লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এইখানে নিচে লিখে দেব টেমপ্লেট ড্রাইভেন ফর্ম। এখন এইখানে একটি ইনপুট ফিল্ড তৈরি করব নেমের জন্য। টেমপ্লেট ড্রাইভেন ফর্মে ডেটাকে সরাসরি ফর্ম কন্ট্রোল ইনস্ট্যান্স থেকে অ্যাক্সেস করা যায় না। এটাকে অ্যাক্সেস করার জন্য ng মডেল ডিরেক্টিভের সাহায্য নিতে হয়। এজন্য এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা এখানে একটি ডিরেক্টিভ ডিফাইন করে দেব ng মডেল। এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে ডেটা মডেল অর্থাৎ যে প্রপার্টি ডিফাইন করেছি সেই প্রপার্টির নাম এখানে লিখে দিতে হবে নেম, এবং ইনপুট নেওয়ার পরে রিঅ্যাক্টিভ ফর্মের মতো এখানে আমরা এই ফর্মের ইনপুট ভ্যালুটি দেখতে চাই। এখানে শুধু নেম লিখলেই হবে।
এবারে এখানে যদি আমরা নেম ইনপুট দেই তাহলে কিন্তু এই যে নিচে আমরা এই যে ইনপুট এই টেক্সট ফিল্ডে যা দিলাম সেটা এখানে ডিসপ্লে হচ্ছে। এখন যদি আমরা একটি টু ইনপুট ফর্ম তৈরি করতে চাই তাহলে আমাদেরকে ফর্ম গ্রুপ ক্লাসের সাহায্যে তৈরি করতে হবে। এই জন্য আমরা সেকেন্ড কম্পোনেন্টে যাব এবং এইখানে ফর্ম গ্রুপ এই ক্লাসটি ইম্পোর্ট করব এবং এই ফর্ম গ্রুপ ইনস্ট্যান্স তৈরি করব। মাই ফর্ম নিউ ফর্ম গ্রুপ এবং এর মধ্যে গিয়ে আমরা দুইটি ইনপুট ফিল্ড নেব। এই জন্য দুইটি ফর্ম কন্ট্রোল ইনস্ট্যান্স এখানে ডিফাইন করব এইভাবে। এখানে আরেকটি ফর্ম কন্ট্রোল ইনস্ট্যান্স নেব, পাসওয়ার্ড নিউ ফর্ম কন্ট্রোল। এখন সেকেন্ড কম্পোনেন্ট HTML টেমপ্লেটটি ওপেন করব। এখানে ওপেন করার পরে এগুলো আর আমাদের দরকার নেই, এখন এগুলো সব মুছে দেব। একটি ফর্ম ট্যাগ ব্যবহার করব। এখন আমি এই ফর্ম ট্যাগের মধ্যে দুইটি টেক্সট ইনপুট ফিল্ড তৈরি করব। এখন আমি যেহেতু ফর্ম গ্রুপ ইনস্ট্যান্স তৈরি করেছি এজন্য এই ফর্ম ট্যাগের মধ্যে এটা বলে দিতে হবে ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপের এখানে যে ইনস্ট্যান্সের নাম দিয়েছি সেটি এখানে লিখে দিতে হবে, এটা হচ্ছে মাই ফর্ম। এখানে ফর্ম কন্ট্রোল লিখলে হবে না, এখানে ফর্ম কন্ট্রোল নেম লিখতে হবে এবং এইখান থেকে স্কোয়ার এই ব্র্যাকেট উঠিয়ে দিতে হবে। এখন ফাইলটি সেভ করে ওয়েব ব্রাউজারে গেলে আমরা একটি টু ইনপুট ফিল্ডের ফর্ম দেখতে পাবো। এখন এখানে ফর্ম ইনস্ট্যান্সটির যে ভ্যালু আমরা ফর্মে ইনপুট নেব সেটা ডিসপ্লে করব। জেসন আকারে যদি ডিসপ্লে করি এবং এখানে মাই ফর্ম ডট ভ্যালু দিয়ে দিতে হবে। এখন এইখানে আমরা যদি ইউজার নেম ইনপুট নেই তাহলে এখানে কিন্তু ইউজার নেমে এই ভ্যালুটি শো করছে এবং পাসওয়ার্ডও শো করছে। এখন এই রিঅ্যাক্টিভ ফর্মে একটি বাটন যুক্ত করব। এই জন্য সেকেন্ড কম্পোনেন্ট HTML টেমপ্লেটে গিয়ে এই ফর্মের উপরে এখানে আরেকটি ফিল্ড তৈরি করব, ইনপুট ফিল্ড, এবং এর টাইপ দেব বাটন। এবং ভ্যালু দিলাম সাবমিট। এখানে ইনপুট ফিল্ড না নিয়ে আমরা এখানে একটি বাটন নিয়েও কাজটি করতে পারি, তবে এখানে বাটন টাইপ বাটন দিয়ে দিতে হবে এবং এইখানে সাবমিট শো করানোর জন্য এখানে সাবমিট লিখে দিলাম। তো এখন এই সাবমিট বাটনে ক্লিক করার পর
যাতে অন সাবমিট এই ফাংশনে এই ফর্মের ডেটা সেন্ড হয় তার জন্য এইখানে বলে দিতে হবে এভাবে ng সাবমিট ইকুয়াল অন সাবমিট, এই ফাংশনটি এখানে লিখে দিতে হবে অন সাবমিট। এখন এই ফর্মে ইনপুট নিয়ে ফর্মটি সাবমিট করলে এখানে এই সেকেন্ড কম্পোনেন্ট এখানে এই অন সাবমিট এই ফাংশনের মধ্যে ফর্মের ডেটা চলে আসবে। সাবমিটে ক্লিক করার পর এই ফর্মের ডেটা আমি কনসোলে ডিসপ্লে করব। এখানে ফর্মের ইনস্ট্যান্স ডট ভ্যালু। এখন ওয়েব ব্রাউজারে গিয়ে এই ফর্মে এই দুটি ফর্ম ইনপুট ফিল্ডে ভ্যালু নেব। এখানে সাবমিটে ক্লিক করলে এখানে ভ্যালুটি শো করছে না, কারণ এখানে আমি একটি ভুল করেছি। সেটা হচ্ছে এইখানে এই বাটন টাইপ হবে সাবমিট। এই যে এখানে কিন্তু আমরা জেসন আকারে এই ইউজার নেম পাসওয়ার্ডের ভ্যালু দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে রিঅ্যাক্টিভ ফর্মস এবং টেমপ্লেট ড্রাইভেন ফর্ম তৈরি করতে পারি এবং এখান থেকে ফর্ম সাবমিট করে সেই ডেটাগুলো কম্পোনেন্ট নিয়ে আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারি। আমরা ইউজারের ইনপুটের সঠিকতা এবং সম্পূর্ণতা যাচাই করে সামগ্রিক ডেটার গুণগত মান উন্নত করতে পারি। আর অ্যাঙ্গুলার এই ফর্ম ভ্যালিডেশনের জন্য কিছু বিল্ড ইন ফিচার দিয়ে থাকে। তো প্রথমেই আমি রিঅ্যাক্টিভ ফর্মসে ইনপুট ভ্যালিডেশন কিভাবে করতে হয় তা দেখাবো। প্রথমে আমি একটি অবজেক্ট তৈরি করব, ইউজার অবজেক্ট, এবং এর মধ্যে আমি দুইটি প্রপার্টি অ্যাড করব। একটি প্রপার্টির নাম দেব ইউজার নেম এবং একে ইনিশিয়ালাইজ করব এমটি ভ্যালু দ্বারা, এবং আরেকটি প্রপার্টির নাম দেব পাসওয়ার্ড এবং একেও এমটি ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করব। এখন আমি একটি ইন্টারফেস ডিফাইন করব এবং এর নাম দেব ইউজার, এবং এই ইউজারের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটি প্রপার্টি দিয়ে দেব, এবং এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটি প্রপার্টির জন্য কোন ধরনের ডেটা নিয়ে কাজ করব তা ডিফাইন করে দেব। এখন অ্যাঙ্গুলার ফর্ম ইনপুট ভ্যালিডেশনের জন্য একটি ক্লাস প্রোভাইড করে, সেই ক্লাসটি ইম্পোর্ট করতে হবে। ক্লাসটির নাম হচ্ছে ভ্যালিডেটরস। এখন কনস্ট্রাক্টর এর মধ্যে এই ইউজার অবজেক্টকে ইউজার হিসেবে ইনিশিয়ালাইজ করে দেব দিস ডট ইউজার ইকুয়াল অ্যাজ ইউজার। এই ফর্মে আমি শুধুমাত্র একটি ফিল্ড দিয়ে ভ্যালিডেশন করে দেখাবো। ইউজার নেম এই ফিল্ডের জন্য একটি ফিল্ড শিখতে পারলে সকল ফিল্ডের জন্যই এটা করা যাবে। এর জন্য এখানে এসে আমি প্রথমে ইনিশিয়ালাইজ করেছি ইউজার নেম, তার ইনফরমেশন এখানে দিয়ে দেব। এরপরে একটি কমা দিয়ে এখানে একটি স্কোয়ার ব্র্যাকেট নেব, কারণ এইখানে আমি ভ্যালিডেট করব তিনটা কন্ডিশনের উপর, অর্থাৎ ফিল্ডটি অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড হতে হবে, এরপর
ইনপুট ফিল্ডে অর্থাৎ ইউজার নেম এর অ্যাটলিস্ট 6টা ক্যারেক্টার থাকতে হবে এবং ম্যাক্সিমাম 40টি ক্যারেক্টার থাকতে পারবে। এজন্য এই ভ্যালিডেটরস এই ক্লাসের একটি ফাংশন হলো রিকোয়ার্ড। প্রথমে এটা দিয়ে দেব, এরপরে আরেকটি ফাংশন হলো মিনিমাম লেন্থ, এবং মিনিমাম লেন্থ কত হবে সেটা এখানে বলে দিতে হবে। এখানে 6টা ক্যারেক্টার হতে পারবে সর্বনিম্ন, অর্থাৎ 6টা ক্যারেক্টার অ্যাটলিস্ট হতেই হবে এই ইউজার নেম ফিল্ডে। এরপর ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টার এই ইনপুট ফিল্ডে থাকতে পারবে সেটা এখানে বলে দেব, ম্যাক্স লেন্থ 40। এখন এই ইউজার নেম এর জন্য একটি গেটার মেথড ইমপ্লিমেন্ট করতে হবে, গেট ইউজার নেম। এখানে ইউজার নেম রিটার্ন করবে এই ফর্মের যে প্রপার্টি ইউজার নেম, এতে যে ইনপুট দেওয়া হবে সেই ইনপুট ভ্যালুটি। this dot form instance dot get। এখন এর মধ্যে যে ফর্ম ফিল্ড থেকে ভ্যালু রিটার্ন করতে হবে সেই ফর্ম ফিল্ডের নাম এখানে লিখে দিতে হবে, এখানে ইউজার নেম। ওকে, কম্পোনেন্টের মধ্যে যে কাজটুকু করতে হবে তা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কাজ করব টেমপ্লেট। যেহেতু আমি সেকেন্ড কম্পোনেন্টে কাজ করছি, এই জন্য সেকেন্ড কম্পোনেন্ট ডট এইচটিএমএল এই ফাইলটি এখন ওপেন করতে হবে। এই ফর্মের মধ্যে এই ইউজার নেম এই ফিল্ডটি আমি মূলত ভ্যালিডেশন করব। এজন্য এই ইনপুট ট্যাগ যেখানে শেষ হয়েছে সেইখানে আমি একটি ডিভ ট্যাগ নেব। এর কারণ হলো ফর্ম ভ্যালিডেশন করে যদি কোনো এরর প্রদর্শন করতে হয় তাহলে আমি এই ইনপুট ফিল্ডের নিচে প্রদর্শন করব। এখন আমি যেহেতু মিনিমাম লেন্থ এবং ম্যাক্সিমাম লেন্থ এর রেঞ্জ বলে দিয়েছি এবং এই ফিল্ডটি রিকোয়ার্ড ফিল্ড, এজন্য এইখানে রিকোয়ার্ড এটা লিখে দিতে হবে। এরপরে ম্যাক্স লেন্থ এটা লিখে দিতে হবে এবং মিন লেন্থ অর্থাৎ মিনিমাম লেন্থ এখানে লিখে দিতে হবে। এখন আমি এই ডিভ ওপেনিং ট্যাগের মধ্যে একটি ডিরেক্টিভ ডিফাইন করব, ng if এবং এই এক্সপ্রেশনের মধ্যে আমি প্রথমেই একটি কন্ডিশন সেট করে দেব যে ইউজার নেম ইনভ্যালিড কিনা। এরপর যদি ইউজার নেম ভ্যালিড হয় সেক্ষেত্রে আরও একটি কন্ডিশন চেক করতে হবে। এর জন্য একটি লজিক্যাল অ্যান্ড অপারেটর এখানে ব্যবহার করব। কারণ হচ্ছে এখন আমি দুইটি কন্ডিশন চেক করব। একটি হচ্ছে ইউজার নেম ডট ডার্টি প্রপার্টি এবং আরেকটি হলো ইউজার নেম ডট টচ। অর্থাৎ যদি এই ইনপুট ফিল্ডে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে এই ইউজার নেম ডট ডার্টি এই ডার্টি প্রপার্টি ট্রু ভ্যালু রিটার্ন করবে এবং ইউজার যদি ইনপুট ফিল্ডটি টাচ করে অর্থাৎ ইনপুট ফিল্ডে ট্যাবের মাধ্যমে অথবা মাউসের মাধ্যমে ক্লিক করে সেক্ষেত্রে এটা রিটার্ন করবে ট্রু ভ্যালু।
এখন আমি এই নেস্টেড ডিভ ওপেনিং ট্যাগের মধ্যে ngIf এই ডিরেক্টিভটি ডিফাইন করব এবং এই এক্সপ্রেশনে একটি কন্ডিশন সেট করে দেব যদি এই ফিল্ডটি এমটি থাকে সেক্ষেত্রে এখানে একটি মেসেজ ডিসপ্লে হবে ইউজার নেম ইজ রিকোয়ার্ড এরপর এখানে আরেকটি নেস্টেড ডিভ ট্যাগ নেব এবং সেখানেও এই কন্ডিশনটি দিয়ে দেব এবং এখানে রিকোয়ার্ডের পরিবর্তে দেব মিন লেন্থ এবং এখানে আরো একটি ডিভ ট্যাগ নেব এবং এখানেও এই কন্ডিশনটি দিয়ে দেব এবং এখানে দেব ম্যাক্স লেন্থ। ওকে, এখন যদি মিনিমাম লেন্থ এই কন্ডিশন পূর্ণ না হয় সেক্ষেত্রে এখানে একটি মেসেজ ডিসপ্লে করব ইউজ at least 6 ক্যারেক্টার আর এখানে দেব at most 40 ক্যারেক্টার। এখানে এই প্রপার্টিতে একটি এরর দেখাচ্ছে, এর কারণ হলো এখানে ইউজার নেমের শেষে কোশ্চেন মার্ক এবং এখানে ইউজার নেম শেষে কোশ্চেন মার্ক মিস করেছি। এখন খুব সুন্দরভাবে রান হচ্ছে। এখন আমরা চলে যাব সেকেন্ড কম্পোনেন্টে এবং এইখানে এই ফর্ম ইউজার নেম এই ফিল্ডটি ভ্যালিডেশন হচ্ছে কিনা সেটা চেক করব। তো এখন আমি একজন ইউজার হিসেবে এই ইউজার নেম ফিল্ডে ক্লিক করেছি। এখন যদি বাইরে আমি এটা রাখি তাহলে কিন্তু এখন ইউজার নেম ইজ রিকোয়ার্ড এই মেসেজটি এখানে প্রদর্শিত হচ্ছে। এরপর যদি এখানে আমি 6 ক্যারেক্টারের কম কোনো ইনপুট দেই সেক্ষেত্রে এখানে একটি মেসেজ দেখাবে ইউজ অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার। এখন যদি আমরা চাই যে এই যে মেসেজগুলো প্রদর্শন হচ্ছে সেইগুলো ইউজার ফ্রেন্ডলি ভাবে প্রদর্শন করতে সেক্ষেত্রে আমরা আমাদের এই কম্পোনেন্টে সিএসএস অ্যাড করতে পারি। এজন্য আমি সিএসএস অ্যাড করব। ওপেন করছি সেকেন্ড ডট কম্পোনেন্ট ডট সিএসএস এই ফাইলটি এবং এখানে কিছু সিএসএস স্টাইল শিট অ্যাড করব। এখানে আমি এই সিএসএস অ্যাড করে নিয়েছি। এখন আমাকে এই টেমপ্লেটে এই সিএসএস ক্লাসগুলো অ্যাড করে নিতে হবে। এখানে ইনপুট ফিল্ডের মধ্যে একটি সিএসএস ক্লাস অ্যাড করতে হবে ফর্ম কন্ট্রোল এবং ইনপুট এই ফিল্ডের শেষে এখানে একটি ডিরেক্টিভ ডিফাইন করতে হবে ক্লাস ডট ইজ ইনভ্যালিড ইকুয়াল ইউজার নেম, যেহেতু এই ফিল্ডের জন্য টাস্ক অ্যান্ড ইউজার নেম কোশ্চেন মার্ক ডট ইনভ্যালিড। ফাইলটি সেভ করে এখন এখানে আরেকটি ক্লাস অ্যাড করতে হবে এই ডিভের মধ্যে অ্যালার্ট করার জন্য। এইখানে
প্লাস অ্যালার্ট অ্যালার্ট ডেঞ্জার, অর্থাৎ অ্যালার্টটি যখন দেখাবে এটি রেড কালারে দেখাবে। এখন ওয়েব ব্রাউজারে যাব এবং এখানে কিন্তু এই যে প্রথমে দেখতে পাচ্ছি যে যেহেতু এইখানে কোনো ভ্যালু নেই রিকোয়ার্ড ফিল্ড, এই জন্য এখানে এই রেড মার্ক দেখাচ্ছে একদম লেফট পাশে। এখন যদি আমরা ক্লিক করি বাইরে, তাহলে কিন্তু এখানে এই দেখাচ্ছে যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড, এবং এখানে দু একটা ক্যারেক্টার লিখলে এটাও দেখাবে ইউজ অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। এখন এই ইনপুট ফিল্ডে ভ্যালিড ইনপুট দেওয়ার পর যদি এইখানে আমরা একটি টিক মার্ক প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি তা হলো এখানে ইনপুট ট্যাগের পরেই এখানে একটি ট্যাগ নেব স্প্যান, এবং এই স্প্যানের মধ্যে একটি কন্ডিশন দেব ইফ ডিরেক্টিভের মাধ্যমে, যে যদি ইউজার নেম এরর না হয়, অর্থাৎ ইউজার নেম যদি ভ্যালিড হয়, সেক্ষেত্রেই এই স্প্যানটি প্রদর্শিত হবে। এবং প্রদর্শিত হলে এখানে একটি চেকড ইনপুট প্রদর্শিত হবে। এর জন্য একটি ইনপুট ফিল্ড নেব এবং এই ফিল্ডের টাইপ হবে চেক বক্স, এবং এই চেক ফিল্ডকে যদি আমরা রিড অনলি ফিল্ড তৈরি করতে চাই, সেক্ষেত্রে এখানে অন ক্লিকের মধ্যে ফলস রিটার্ন করতে হবে। ইউজার নেমে যদি আমরা সঠিক ইনপুট দেই, সেক্ষেত্রে এখানে একটি টিক মার্ক প্রদর্শিত হবে এবং এই ইউজার নেম ফিল্ডের বাম পাশে গ্রিন কালার দেখা যাবে। এই যে এখানে একটি টিক মার্ক দেখা যাচ্ছে, বাট এটি একটি রিড অনলি ফিল্ড। এরকম ভাবে আমরা টেমপ্লেট ড্রাইভেন ফর্মও ভ্যালিডেশন করতে পারি। এবার আমি দেখাবো কিভাবে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে একটি টেমপ্লেট ড্রাইভেন ফর্ম এর ইনপুট ভ্যালিডেশন করতে হয়। আমি সেকেন্ড কম্পোনেন্টের মধ্যেই টেমপ্লেট ড্রাইভেন ফর্ম ইনপুট ভ্যালিডেশন করে দেখাবো। ইউজার অবজেক্টের মতোই আমি একটি পার্সন নামে অবজেক্ট তৈরি করব এবং একটি ইন্টারফেস তৈরি করব পার্সন নামে, এবং এখানে একটি প্রপার্টি অ্যাড করব ফার্স্ট নেম, এবং এর টাইপ হবে স্ট্রিং। এবং এখানে এই ফার্স্ট নেমকে ইনিশিয়ালাইজ করব এমটি ভ্যালু দ্বারা, এবং এই অবজেক্টকে কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে অ্যাজ এ পারসন। এখন আমি সেকেন্ড কম্পোনেন্ট টেমপ্লেটে একটি টেমপ্লেট ড্রাইভেন ফর্ম তৈরি করব। এখানে একটি ইনপুট ফিল্ড নেব এবং এই ফিল্ডের নেম হলো ফার্স্ট নেম, এবং যেহেতু সিএসএস ব্যবহার করেছি এই জন্য ক্লাস হলো ফর্ম ক্লাস, এবং এটি একটি রিকোয়ার্ড ফিল্ড এবং এর মিনিমাম লেন্থ হবে 6 এবং ম্যাক্সিমাম লেন্থ হবে 40। বা এখানে 10 দিয়ে আমি সহজে এটা বোঝাতে পারবো। এরপর যে কাজটি করতে হবে তা হলো আমরা ফর্ম থেকে জেনেছি যে টেমপ্লেট ড্রাইভেন ফর্মে ডেটা সরাসরি ইনস্ট্যান্সে যেতে পারে না, এর জন্য আমাদেরকে এনজি মডেল ডিরেক্টিভের সাহায্য নিতে হয়। এজন্য এখানে
ng মডেল এই ডিরেক্টিভ ডিফাইন করব, ng মডেল, এবং এখানে এই ডাবল কোটেশনের মধ্যে এই পার্সন অবজেক্টের যে প্রপার্টি ফার্স্ট নেম এটা লিখব। এখন এই ইনপুট ফিল্ডের ডেটা ধরার জন্য এখানে আমি একটি মডেল ডিফাইন করব, ফার্স্ট নেম, এবং এই ডাবল কোটেশনের মধ্যে লিখব ng মডেল। এখন এই ইনপুট ফিল্ডের ইনপুটের ভ্যালিডেশন যাচাই করার জন্য এই ইনপুটের শেষে এখান থেকে এই ডিপ ট্যাগটি কপি করে বসিয়ে দেব, এবং এখানে এই ইউজার নেম প্রপার্টি ফার্স্ট নেমের মাধ্যমে পরিবর্তন করে দেব। এখানে হ্যাজ এরর এই ফাংশনটি এরর্স দিয়ে পরিবর্তন করে দেব। এখানে কোশ্চেন মার্ক দিয়ে ডট দিয়ে এখানে প্যারেনথেসিস পরিবর্তে এখানে দিয়ে দিতে হবে স্কোয়ার ব্র্যাকেট। অনুরূপভাবে এখানেও পরিবর্তন করতে হবে এবং এখানেও পরিবর্তন করতে হবে। এখন ফাইলটি সেভ করে ওয়েব ব্রাউজারে যাব। এখানে গিয়ে এরর দেখতে পাচ্ছি, তাহলে এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। এখানে যদি আমরা 10টি ক্যারেক্টারের বেশি ইনপুট দেই, এটা আমরা দিতে পারবো না, কারণ এখানে আমরা বলে দিয়েছি সর্বোচ্চ এখানে 10টি ক্যারেক্টার ইনপুট দিতে পারবো। এখন আমি দেখাবো কিভাবে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন থেকে এপিআই এর মাধ্যমে অন্য একটি ব্যাকএন্ড সার্ভার থেকে ডাটা অ্যাক্সেস করতে হয়। অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনের জন্য একটি ক্লায়েন্ট এইচটিটিপি এপিআই প্রদান করে, আর এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে একটি সার্ভারের সাথে যোগাযোগ করতে অ্যাঙ্গুলার কমন এইচটিটিপি এর এইচটিটিপি ক্লায়েন্ট সার্ভিস ক্লাস ব্যবহার করে। তো আমার আগে থেকে একটি লারাভেল অ্যাপ্লিকেশনের করা আছে এবং সেখান থেকে আমি এপিআই কল করে ডেটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে প্রদর্শন করে দেখাবো। এজন্য প্রথমে আমাকে আমার অ্যাপ্লিকেশনটি স্টার্ট করতে হবে। তো আমার অ্যাপ্লিকেশনটি আছে এখানে ফুল স্ট্যাক ব্যাকএন্ড এপিআই এর মধ্যে। এখন লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার স্টার্ট করব। এখন আমি যদি লারাভেল ডেভেলপমেন্ট এই সার্ভারটিকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই ইউআরএল ব্যবহার করতে হবে। তো এখান থেকে এটা হলো আমার লারাভেল অ্যাপ্লিকেশন। রাউটস এর মধ্যে এপিআই, এখান থেকে আমি দেখতে পারবো যে ইউআরএলটি কি, অর্থাৎ পোর্টের পরে আমাকে এই চ্যানেল ব্যবহার করতে হবে। তো এখন আমি চলে যাব অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে। এখন আমি প্রক্সি কানেকশনের মাধ্যমে ব্যাকএন্ড সার্ভার থেকে ডাটা অ্যাক্সেস করব। তো এই জন্য প্রথমে আমাকে একটি ফাইল তৈরি করতে হবে, তা হলো proxy.config.json, এবং অবশ্যই এটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনের এই সোর্স নামে যে ডিরেক্টরি আছে এর ভিতরে করতে হবে। তৈরি করলাম। এখন এখানে এই কন্টেন্ট যোগ করে দিতে হবে। যেহেতু আমার এই অ্যাপ্লিকেশন সার্ভারটি এই ইউআরএল ব্যবহার করছে, এই জন্য আমি এটা কপি করে নেব এবং এইখানে পেস্ট করে দেব।
এরপর angular.json এই ফাইলটি ওপেন করতে হবে এবং এখানে গিয়ে এইখানে বিল্ডারের নিচে জাস্ট অপশন এই অংশটুকু অ্যাড করে দিতে হবে এবং এখানে এই অ্যাপ্লিকেশনের নামটি লিখে দিতে হবে। এখানে আমার অ্যাপ্লিকেশন নেম হচ্ছে ফ্রন্টএন্ড এবং অ্যাঙ্গুলার ডেভেলপমেন্ট সার্ভারটি স্টার্ট করতে হবে। আমার অ্যাঙ্গুলার ডেভেলপমেন্ট সার্ভারটি স্টার্ট আছে, তো আমি রিস্টার্ট দেব। এখন আমাকে একটি সার্ভিস তৈরি করতে হবে যার মাধ্যমে আমি এই ব্যাকএন্ড সার্ভার থেকে ডেটা অ্যাক্সেস করতে পারি। এখানে অলরেডি আমার সার্ভিস তৈরি করা আছে, তো এখানে এই চ্যানেল সার্ভিস এটা ওপেন করব এবং এইখানে একটি প্রপার্টি ডিফাইন করব ইউআরএল এবং এর টাইপ হচ্ছে স্ট্রিং এবং এখানে আমি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করব। এখানে আমার যে ইউআরএল আছে এই ইউআরএলটি তো আমরা ইতিমধ্যে জানি যে অ্যাঙ্গুলার ব্যাকএন্ড সার্ভার থেকে ডেটা গ্রহণ করার জন্য একটি মডিউল প্রোভাইড করে, সেটা হচ্ছে HTTP ক্লায়েন্ট মডিউল। এর জন্য আমরা অ্যাপ মডিউলে যাব এবং এখানে ইম্পোর্টস অ্যাডতে HTTP ক্লায়েন্ট মডিউল অ্যাড করতে হবে এবং এই মডিউলটি ইম্পোর্ট করতে হবে অ্যাঙ্গুলার CLI কমন HTTP থেকে। এখন এই চ্যানেল সার্ভিসে HTTP ক্লায়েন্ট এই ক্লাসটি ইম্পোর্ট করতে হবে। অ্যাঙ্গুলার কমন HTTP থেকে এবং এই ক্লাসটিকে ইনজেক্ট করতে হবে। এখন আমি চ্যানেল সার্ভিস এই ক্লাসের মধ্যে একটি ফাংশন ডিফাইন করব, গেট চ্যানেলস। এখন HTTP গেট মেথডের মাধ্যমে ব্যাকএন্ড সার্ভার থেকে ডেটা অ্যাক্সেস করব ইউআরএল এর সাহায্যে। http.get এখানে any type data অ্যাক্সেস করব আর এখানে এখন ব্যাকটিকের সাহায্যে যে রাউট থেকে ডেটা অ্যাক্সেস করব সেই রাউটের পাথ এখানে বলে দেব this.url স্ল্যাশ এখান থেকে routes API এখানে চ্যানেল। এই রাউট ডিফাইন করা হয়েছে api.php ফাইলে, এজন্য আমাদেরকে অ্যাঙ্গুলার থেকে অ্যাক্সেস করতে চাইলে এখানে আগে API লিখতে হবে, এরপর স্ল্যাশ দিয়ে এই রাউট পাথ চ্যানেল এটা লিখতে হবে। এখন এই পাথ থেকে যে ডেটা রিটার্ন হবে সেই ডেটা আমরা সেকেন্ড কম্পোনেন্ট দেখাবো। ব্যাকএন্ড সার্ভার থেকে ফেচ করা ডেটা আমি ফার্স্ট কম্পোনেন্টে প্রদর্শন করব। এই জন্য চলে যাচ্ছি ফার্স্ট কম্পোনেন্ট ডট টিএস ফাইল। এখানে অলরেডি সার্ভিসটি ইনজেক্ট করা আছে। এখানে একটি ফাংশন ডিফাইন করব শো চ্যানেল। এখন
ফার্স্ট কম্পোনেন্টে যাব এবং ইন্সপেক্ট করলে কনসোলে এখানে আমাদেরকে এই শো চ্যানেল এই ফাংশনটিকে ng on init এই ফাংশনের মধ্যে থেকে ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, তো এখানে সার্ভিসে এখানে এই চ্যানেলস এই প্রপার্টি রিটার্ন করতে হবে। এখন ফার্স্ট কম্পোনেন্ট এই ফাইলটি সেভ করে ওয়েব ব্রাউজারে এখানে আমরা দেখতে পারবো এখানে অবজারভেবল ডেটা রিটার্ন করার জন্য অবজারভেবল ক্লাস ব্যবহার করতে হবে এবং এটি রিটার্ন করবে এনি টাইপ ডেটা। এখন ফার্স্ট কম্পোনেন্টে সাবস্ক্রাইব করতে হবে এখানে, এবং সার্ভিস থেকে যে ডেটাগুলো পাবো তা একটি প্রপার্টিতে রেখে দেব। এই জন্য এখানে একটি প্রপার্টি ডিফাইন করব, চ্যানেলস অফ টাইপ অ্যানি। এখন এইখানে লগ ফাংশনের মধ্যে দিস ডট চ্যানেলস লিখে দিলে আমরা কনসোলে আউটপুট দেখতে পারবো। এই যেখানে আমাদের ব্যাকএন্ড সার্ভারে যে জেসন ডেটা আছে এবং এখানে দুইটি প্রপার্টি নেম এবং ক্যাটাগরি, সে অনুযায়ী এখানে আমাদের এই ডেটা প্রদর্শিত হচ্ছে। নেম MITech সলিউশন এবং ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। টিউটোরিয়াল কোর্সটি কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং টিউটোরিয়াল কোর্সটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অ্যাঙ্গুলার সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি।